স্বপ্ন করেছি বপন। মিলনায়তন ভর্তি দর্শক, তাদের চোখ ও কান সজাগ, পিনপতন নিস্তব্ধতা যেন ভাঙছেই না। হাততালি না দিয়ে এক অজানা মোহে ডুবে আছেন দর্শকেরা। প্রথম গান শেষ হলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আরেকটি গান গাওয়ার কথা, কিন্তু কে জানত মাত্র একটা গানই নিজের জাত চেনাবেন সিরাজগঞ্জের এক অখ্যাত তরুণী। হ্যাঁ, ওই দিন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রতিযোগিতায় অনন্য মানের স্বীকৃতি উঠেছিল মফস্বলের সেই শিল্পীর হাতে। আর সেই মোহ ছড়ানো দিনের স্বীকৃতি পাওয়া প্রতিভাবান শিল্পীটি ছিলেন আজকের শিমু দে। বাবা শঙ্কর কুমার দে পেশায় একজন সঙ্গীত শিক্ষক বলেই হয়তো ধ্রুপদী সঙ্গীতের বীজ ঢুকিয়েছিলেন নিজের পরিবারে। আর সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে শিমু দে এখনও সেই আবহে নিজেকে তৈরি করে চলেছেন। যদিও শিমু তার বাবার কাছ থেকে তেমন একটা তালিম নিতে পারেননি, কারণ মেয়েকে গানের বোল শেখানোর আগেই পৃথিবী থেকে বিদায় নেন শঙ্কর কুমার। বলতে গেলে স্থানীয় ওস্তাদ ভরতচন্দ্র প্রসাদ ও রতনলাল সূত্রধরের কাছে সঙ্গীতের প্রথম পাঠ নেন তিনি। এরপর তালিম নিয়েছেন মিতা হক, লিলি ইসলাম ও সহযোদ্ধা হিমাদ্রি শেখরের কাছে। এছাড়াও তার সঙ্গীতের উপর রয়েছে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি। শিমু বর্তমানে গান করছেন রেডিও, টেলিভিশন এবং মঞ্চে। এরই মধ্যে বেঙ্গলের পাশাপাশি অন্যান্য অডিও প্রযোজনা সংস্থা থেকে তার বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের যৌথ অ্যালবাম বের হয়েছে। ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীতে বেশ কিছু পুরস্কার পেলেও জাতীয়ভাবে সেরার পুরস্কার পান 1998 সালে। নিজের মেধার স্বাক্ষর দিয়ে 2004 সালে জিতে নেন ভারতের কণিকা বন্দ্যোপাধ্যায় পুরস্কার। আর দেশে 2003 সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে পান অনন্য মান। এছাড়াও বেঙ্গল বিকাশের শ্রেষ্ঠমান পুরস্কারটি হাতে আসে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গানের জন্য। আজকের কথোপকথনে আমরা শুনব এই গুণী শিল্পীর এগিয়ে যাওয়ার গল্প। প্রথমত আসলে গানের জগতে জার্নি করার কোনো অভিজ্ঞতা আমার নেই। আমাকে বলতে হবে যে আমি গানের পরিবারে জন্ম। যেহেতু আমার বাবা ছিলেন একজন ওস্তাদ, উনি সিরাজগঞ্জের মানে বিশিষ্ট একজন মানুষ ছিলেন, তাকে সবাই চিনতেন। আমার বাবার নাম শঙ্কর কুমার দে। তিনি নেই অনেক বছর, কিন্তু যেটা হয়েছে যে আমার বড় দুই বোন ছিল, তারা গান করতো। তো আমি বোধহয় পেটে থেকেই গান নিয়ে জন্মেছি। তো গানের জগতে আমাকে আলাদা করে আসতে হয়নি। আসলে আমার ঘুম থেকে যখন উঠতাম 5টা সাড়ে 5টায়, তখন আমার খুব আমার যিনি ওস্তাদ, মানে বাবা ভালো গান জানলেও ভালো ওস্তাদ হলেও আমি যখন ছোট ছিলাম, সে আমাকে দিয়ে গান নিয়ে বসতে এতটা মানে কি বলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। ভাবতো আমি ছোট মানুষ, তার গানটা হয়তো নিতে পারবো না। তো তার স্টুডেন্টস যারা ছিল, ছাত্রছাত্রী যারা ছিল, তাদের হাত ধরে আমার বেড়ে ওঠা। এবং আমার ঘুম ভাঙতো আমার ওস্তাদ এসে বলতো ওঠ, প্র্যাকটিস করার সময় হয়েছে। এটা একদম ছোটোবেলা থেকেই। 5টা সাড়ে 5টায় এসে উনি আমাকে প্র্যাকটিস করিয়ে হয়তো কাজে চলে গেল। তারপরে বাসায় ফিরেও দেখতাম হয় বড় বোন গান করছে, নয় বাবার যে পরিবেশ ছিল, বাবার যে বন্ধুবান্ধব ছিল তারা গান করছে। তো সারাক্ষণই বাসার মধ্যে গান চলতে থাকতো। এই কারণে গানটাকে আলাদা করে মানে ধারণ করা, মানে সারেগামা পা ওইভাবে শেখা, সেরকম কোনো কারণ নেই আসলে, মানে এটা হয়ে এসেছে। অবশ্যই সব কিছুর চাইতে বেশি, মানে মনে হয়েছে একবেলা না খেয়ে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওই বেলাটা গান করে দিলে ক্ষুধা লাগবে না। এরকম পড়ালেখায় খুবই ফাঁকি পাচ্ছিলাম। কারণ আমার মনে আছে আমি যখন এসএসসি দিলাম তার 7 দিন আগে আমি ঢাকায় এসেছিলাম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটা কম্পিটিশন করতে। তো আমার কাছে মূল বিষয়টা ছিল সঙ্গীত, বাকি সব কিছু অপশনাল। বাবা গুরু ছিলেন না, বাবা আসলে মানে রক্তে গান দিয়েছিল। কিন্তু আমার একদম সারেগামা পাটা, আমার মা যদিও কোনো গানই জানে না, কিন্তু ওই যে হয় না চন্দন গাছের
নিচে থাকতে থাকতে একটা চন্দনের গন্ধ চলে আসে। মার মোটামুটি আত্মস্থ ছিল এবং সেই আমাকে হাতে ধরে সারেগামাপা শিখিয়েছে। এরপরে ওই যে আমি আগেও বলেছি ভরতচন্দ্র প্রসাদ, উনি আমাকে একদম হাতে ধরে কিভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, কিভাবে ক্লাসিক্যাল করতে হবে, দেশের গানের থ্রোয়িংটা কেমন হবে, নজরুল সঙ্গীতের থ্রোয়িংটা কেমন হবে, এটা ওনার হাত থেকে, ওনার মাধ্যমে আমার পাওয়া। আর তারপরে ওখানকার ওস্তাদ শ্রী রতনলাল সূত্রধর, তার কাছে আমি বাকি পুঁথিগত বিদ্যা এবং সমস্ত কিছু, এর গ্রামার, কিভাবে গাইতে হয় না হয়, এগুলি সমস্ত কিছু তার কাছে পেয়েছি। সেই সাথে আরও অনেকেই ছিল, যেমন আমিনুল ইসলাম নামে একজন ছিলেন আমাদের সিরাজগঞ্জের, তিনি আমাকে আধুনিক গানে যথেষ্ট সহযোগিতা করতেন। তো এভাবেই সিরাজগঞ্জের গানটা শুরু। তারপরে যখন বোধহয় 1995 সালে ওয়াহিদুল হক দাদু গেলেন সিরাজগঞ্জে, তখন রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ হতো, সম্মেলন পরিষদ থেকে প্রশিক্ষণ দিতে যেতেন। তখন উনি বুঝতে পারলো যে এই মেয়েটার মধ্যে বোধহয় আলাদা কিছু আছে এবং সে চাইলে রবীন্দ্রসঙ্গীতে অনেক কিছু করতে পারে। তো তখন থেকে আমার ওই একটা বিষয়ে মানে মানে বিশেষভাবে মনোযোগ দেওয়ার যে কারণ, সেটা হচ্ছে দাদু। এইভাবে আমার রবীন্দ্রসঙ্গীতটাকে একদম কঠিন হাতে ধরা। গুরু সান্নিধ্যের স্মৃতি বলতে এই সিরাজগঞ্জের ব্যাপারটা তো চলে গেল। তারপর আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার মনে হলো আমার ক্লাসিক্যালটা শেখার জন্য ঢাকায় যাওয়া জরুরি। কারণ মফস্বলে যারা, তারা সব কিছুই শেখানোর চেষ্টা করেন, কিন্তু একদম ভিতরে গভীরে ঢুকে যে ব্যাপারটা দেওয়ার, সেটাতে তারাও একটু মানে কনফিউজড থাকে যে কি শেখাবো কি না। তো সেই সুবাদে আমার ঢাকায় আসা হলো 98 সালে, এবং সুজিত মুস্তফার কাছে আমি প্রথমে না মানে ক্লাসিক্যালটাকে আরও উন্নত করার জন্য আসলাম, ওখানে শিখলাম। এবং এর মাঝখানে তো অনেক কিছুই হয়ে গেছে। তারপর ইন্টারমিডিয়েট শেষ করে আমি শান্তমণি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। সেখানে আমি অনেকগুলো শিক্ষক পেয়েছি যারা অতি আদরে পরম যত্নে আমাকে শিখিয়েছেন। তার মধ্যে ক্লাসিক্যালে ছিল কাজী রুবিনা আহমেদ মিলি, উনি কিছুদিন আগে গত হয়েছেন। অনিল কুমার সাহা ছিলেন, তারপর লিলি ইসলাম ছিলেন রবীন্দ্রসঙ্গীতে, হিমাদ্রি শেখর ছিলেন রবীন্দ্রসঙ্গীতে, নজরুলে ছিলেন ডক্টর প্রদীপ কুমার নন্দী। এই তো, আরও অনেকের কাছে শিখেছি, নীলোৎপল সাধ্যের কাছে শিখেছি, মিতা আন্টির কাছে শিখেছি। শেখার কোনো শেষ নেই, যখন যেখানে পাই সেখানেই শিখি। আর একটু বড় হয়ে দিল্লির ওস্তাদ সারথী চ্যাটার্জির কাছে আমি তালিম নেওয়া শুরু করি আর কি, যদিও উনিও 2 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন। এই সিদ্ধান্তটা খুব কঠিন ছিল, কারণ হচ্ছে যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, তখন আসলে আমার সব বোনগুলোর বিয়ে হয়ে গেছে, বাবাও নেই, মা আসলে আমাকে আঁকড়ে বেঁচে থাকতো। তো ওই সময় আমি মাকে ফেলে ঢাকায় এসে থাকবো, গান করব, সেটা খুব সহজ ছিল না। তারপর ঢাকায় আসলাম, এসে আমার কাছে সিরাজগঞ্জের ওই যে শেখার যে পরিবেশটা, সেটার খুব অভাব বোধ হচ্ছিল। কারণ এখানে সবাই তো টু মাচ প্রফেশনাল, মানে আমার জন্য বরাদ্দ 1 ঘন্টা। আর আমি ছোট থেকে বড় হয়েছি, দিনের পর দিন একটানা গান গেয়েছি, ওস্তাদজিরা আসতেন, শেখাতেন, তাদের মধ্যে কোনো রকমের প্রফেশনালিজম ছিল না, মানে এটার বিনিময়ে তারা পয়সা নেবে এই ব্যাপারটাই ছিল না। তো ঢাকায় এসে আমি আসলে অথৈ জলেই পড়ে গেলাম, যে শিখতে গেলেও আমাকে ওইখানে, একে তো ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে শিখতেও অনেকটা সময় চলে যায়, তারপরে সেখানে গিয়ে আমার জন্য বরাদ্দ 1 ঘন্টা। তো ঢাকায় এসে মনে হয়েছিল যেন পিছিয়ে যাচ্ছি, নিজের শেখাটা, নিজের বেড়ে ওঠাটা, সেই যে যা চেয়েছিলাম তার থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছি। মফস্বলে তো সবাই চিনত, ঢাকায় এসে কি করব, কয়জন আমাকে দেখবে, কেউ গান শুনবে কিনা, ডাকবে কিনা, সব রকমের ব্যাপারই ছিল। এখন সবার আশীর্বাদে মোটামুটি একটা জায়গায় এসেছি, সেটা কিভাবে এসেছি জানি না, তবে কষ্টসাধ্য ছিল। রবীন্দ্রনাথকে ভালোবাসার প্রথম কারণ ওয়াহিদুল দাদু। যখন তিনি গান শেখাতেন, তখন তিনি না গানটা সবার আগে পড়তে বলতেন, তার আগে কেউ এভাবে বলেনি যে গানটা পড়ো। গানটা পড়তে বলতেন এবং গানের যে প্রেক্ষাপট,
কিভাবে রবীন্দ্রনাথ গানটা লিখেছেন, কোন কারণে লিখেছেন, সেগুলো যখন একটু একটু করে জানতে শুরু করলাম, গানের কথাগুলো বুঝতে শুরু করলাম, তখন মনে হলো যে এর বাইরে আসলে গান হয় না। মানে আমরা পরবর্তীতে যে গানই করি না কেন, রবীন্দ্রনাথ কোনো না কোনোভাবে সেই গানগুলো এই যে গীতবিতানটা এর মধ্যে আবদ্ধ করে রেখেছেন। তারপরে মনে হলো যে এর বাণী আর সুরের মধ্যে যে একটা ওষ্ঠপ্রষ্ঠ একটা ভাব, সেটা মানে সব গানে নেই তা না, কিন্তু এরকম করে নেই। তারপরে তো আমি সঙ্গীতেই, রবীন্দ্রসঙ্গীতেই অনার্স মাস্টার্স করলাম এবং জাতীয় পুরস্কারও পেলাম রবীন্দ্রনাথের গানে। বেঙ্গল থেকে একটা সৃজনশীল প্রতিভা বিকাশ একটা কম্পিটিশন হলো, সেখানেও আমি শ্রেষ্ঠ মান পেলাম রবীন্দ্রসঙ্গীতে এবং আধুনিকে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকেও অনন্য মান পেলাম। তো এই যে পাওয়াগুলো, এগুলো আমাকে ইন্সপায়ার করলো যে আমি রবীন্দ্রনাথের গানটাকে তুলে ধরতে পারবো বলে আমার বিশ্বাস হতে শুরু করলো। এভাবেই ভালোবাসা। হ্যাঁ, হয়েছে দাদা। যেটা হয়েছে যে ওই প্রত্যেকের তো একটা ঘরানা আছে, মানে সবাই চায় আমি তার মতো করে গাইবো, এবং সবাই কিন্তু পেছন দিক থেকে টানতে থাকে। মানে উপরে ওঠাটা কিন্তু খুব, নিজেকে প্রতিষ্ঠিত করাটা তো খুব সহজ ব্যাপার নয়। সেরকম প্রচুর প্রতিকূলতা ছিল। যেমন কোনো একটা গান, আমি নাম বলতে চাচ্ছি না, হয়তো আমাদের দেশের প্রখ্যাত এক শিল্পী বলল, না এই গানটা আমি বিশ্বভারতী থেকে এভাবে শিখে এসেছি, তোমাকে এভাবে গাইতে হবে। কিন্তু আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের অনেকেই আবার মনে করি স্বরলিপিগুলো আমাদের কাছে কোরআন শরীফের মতো, সেটা ফলো করে গাইতে হবে। আবার আর এক জায়গায় গিয়ে দেখছি যে না, গানের মধ্যে একটু নিজস্বতা থাকতে হবে। তো এই নিয়ে তো অনেক প্রতিকূলতার সৃষ্টি হয়েছে এবং নানান রকমের বাধা বিঘ্নতা পার হতে হয়েছে, অনেক রকমের, অনেকভাবে। যখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি যে আমি একজন আলাদা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তখন হয়তো কোনো শ্রোতা, দর্শক তারা বলেছে যে দিদি আপনার গায়কিটা খুবই আলাদা, খুবই ভালো লাগছে। কিন্তু যে সময়টা আমি স্টুডেন্ট ছিলাম, যখন আমার কারো হাত খুব প্রয়োজন ছিল যে এখানটায় ভর করে আমি উঠব, আমি ব্যক্তিগতভাবে আসলে সেরকম কোনো কিছু পাইনি, সত্যিই পাইনি। এবং সবাইকেই দেখেছি মোটামুটি স্বার্থপরের মতো। মানে আমি যদি খুব ভালো কিছু করলাম তখন বলবে হ্যাঁ তোমাকে আমি দেখিয়েছিলাম বা আমি তোমার পাশে ছিলাম। কিন্তু যদি কোনোভাবে কোথাও একটুখানি খারাপ হয়েছে, তখন আমি এও শুনেছি আমার সব থেকে কাছের মানুষ বলছে না না ও তো ওরকমই, ও ভালো গাইবে না। এরকম বহুত কিছুই হয়েছে জীবনে। গুরুর সাথে ভালোবাসার, শ্রদ্ধার সম্পর্কটা তো আছেই, কিন্তু গুরু উঠিয়ে দিচ্ছে বা গুরু বলে দিচ্ছে যে আমি আছি, তুমি এই জায়গায় যাও, এরকমটা হয়নি। আমি চেষ্টা করি, আমার অনেক অনুসারীও আছে। আমি খুব মানে ছোট মুখে বড় কথা বলে ফেলছি। আমার অনেক অনুসারীও আছে এবং আমার ছোট ছোট বেশ কিছু ছাত্রছাত্রীও আছে। তাদেরকে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি যে তোমরা এইখানটাতে যাও বা আমি নিয়ে যাই কোথাও, কিংবা কোনো একটা ভালো ক্ষেত্র পেলে সেখানে নিয়ে আমি, এখন যেরকম বাংলাদেশ বেতারে আছি সঙ্গীত প্রযোজক হিসাবে, যারা একটু ভালো গায়, যাদের মধ্যে দেখি যে না গানের পিপাসাটা আছে, তাদেরকে কিন্তু আমি আনার চেষ্টা করি যে তারা যদি বাচ্চাদের কলকাকলি অনুষ্ঠানেও এসে ইনভলভ হয়, ওই নেশায় একটু গাইবার চেষ্টা করবে। তো সেরকম করে চেষ্টা করি। আমি তো বিশাল কিছু নয়, বিশাল কিছু হলে বিশালভাবে চেষ্টা করতাম। নবীন কিছু ছেলেমেয়ে আছে দুর্দান্ত, অসাধারণ গায় এবং খুবই শিখবার ইচ্ছা, আবার বেশিরভাগই আছে ফ্যাশন করে গান করে। মানে আমি 2-4টে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, সেটাও বিকৃত সুর কিংবা একদম রক অ্যান্ড রোল করে গাইবার চেষ্টা করে। জেনে যদি রক অ্যান্ড রোল করতে পারতো তাহলে খুব ভালো কিছু সৃষ্টি হতো। কিন্তু আমি তাদের এটাও বলবো পজিটিভলি যে এখন অনেক ছেলেমেয়ে আছে যারা খুব ভালো ক্লাসিক্যাল করে, ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। অনেক বাচ্চা আমি পাই ভালো নজরুল সঙ্গীত করে আছে। মানে আমি বলবো না যে এখন নষ্ট হয়ে যাচ্ছে, তবে এইটা ধরে রাখার দায়িত্ব আমাদের বোধ হয়। আমরা যদি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করি কিংবা জোর করে হলেও 2টো ভালো গান শোনাতে পারি, তাহলে হয়তো ওদের রুচিটা বদলাতে পারে। এই
এইখানে সত্যিই একটুখানি কনফিউশন আছে। কনফিউশন না, আমি বলবো সেই সমর্পণের জায়গাটা এখন নেই। এখন সবাই না অ্যাচিভ করতে চায়, অ্যাচিভ বলতে পুরস্কার পেতে চায়, কিংবা আমি কতটা চ্যানেলে গান করতে পারলাম, কিংবা আমার কটা অ্যালবাম রয়েছে, আমার কটা গান ইউটিউবে রয়েছে, এই ব্যাপারটা হাইলাইট হয়ে গেছে। আমি কতটা জানি, কতটা জেনে বুঝে গাইছি, সেই ব্যাপারটা খুব কমে গেছে। যেহেতু সঙ্গীত থেকে এখন অনেক ভালো ভালো চাকরির সন্ধান আছে, যেমন শিল্পকলা একাডেমিতে খুব ভালো একটা লেভেলের চাকরির সুবিধা আছে, বেতারে আছে, টেলিভিশনে আছে, মিউজিক কলেজগুলোতে আছে, ইউনিভার্সিটিতে আছে ভালো লেখাপড়া, ভালো শিক্ষকতা করার জায়গা। তো ওইটা টার্গেট করে এগোয়, নিজের তৃপ্তি মেটানোর জন্য বোধহয় এগোয় না। ফিউশন শব্দের অর্থটা কি এটা আমাকে জানতে হবে। ফিউশন যদি এরকম হয় যে আমি গানটাকে অপারেশন করে একদম চোখের জায়গায় পা, পায়ের জায়গায় মাথা বসিয়ে দিলাম, তাহলে এটা আসলে ফিউশন থাকে না, এটা কনফিউশন হয়ে যায়। কারণ আমি বুঝতেই পারবো না এই জিনিসটা কি, এটার আকৃতি কি, এটা কোথায় দিয়ে দেখে, কোথা দিয়ে হাঁটে। এই ফিউশনের বিরুদ্ধে আমি। কিন্তু একটা জিনিস দাদা আমি ডেফিনেটলি বলবো, সেটা হচ্ছে যে যুগ তো বদলেছে। রবীন্দ্রনাথের সময়, রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন রেকর্ডিংয়ের সিস্টেম ভালো ছিল না, সাউন্ড সিস্টেম ভালো ছিল না, তারপরেও তিনি কিন্তু অনেক আধুনিক ছিলেন। উনি এসরাজ ব্যবহার করেছেন, উনি পিয়ানো ব্যবহার করেছেন, ওনার পাশ্চাত্যের কিছু গানই আছে উনি ওখান থেকে অনুসরণ করে লিখেছেন। তার থেকে তো বড় আধুনিক আমরা নই। ফিউশন বলতে আমি বলবো গানটাকে নতুন মিউজিক দিয়ে, মানে নতুনভাবে সুন্দর গোছানো একটা মিউজিক দিয়ে আমি ওয়েস্টার্ন ইউজ করতে পারি, কিন্তু ওই যে চোখের জায়গায় চোখ থাকতে হবে, হাতের জায়গায় হাত থাকতে হবে। তাছাড়া কনফিউশন যেটা হচ্ছে সেটার একদম বিরুদ্ধে আমি। বাংলাদেশ বেতার আমার কাছে প্রথম দিকে, ছোটোবেলার দিকে এটা একটা স্বপ্নের জায়গা। কারণ হচ্ছে টেলিভিশন তো খুব কম ছিল, মানে 7টা 8টা বাড়ি পর পর একটা টেলিভিশন, শুক্রবারের সিনেমা মানে দৌড়ে গিয়ে সবাই 3টার সময় ভিড় জমানো, এরকম করে বড় হয়েছি। তো সারাক্ষণ তো বেতারই বাজত, গানের আসর এই সেই। তো আমাদের সঙ্গীত প্রযোজক মানে আমার কাছে বিশাল কিছু। আমি যাদেরকে সঙ্গীত প্রযোজক হিসেবে দেখেছি, অজিত রায়, শেখ সাদিক খান, আরও অনেকে, তাদেরকে দেখে তো ভয় পেতাম। আমি সেই জায়গাটাতে দাঁড়াবো এটা আসলে ভাবতে পারিনি। আমার যিনি ঘরের গুরু আর কি, হিমাদ্রি শেখর, উনি জোর করেই বলল যে না, একটা নিয়োগ যখন হয়েছে, গান নিয়ে লেখাপড়া করেছো তো তুমি চেষ্টা করো। 2010 সালে পরীক্ষা দিয়েছি, কার্ড আসেনি ইন্টারভিউয়ে, সেই কার্ড এসছে 2013 সালে। তারপরে যখন এই জায়গাটাতে চলা শুরু করেছি, নতুন নতুন শিল্পীদের জন্য গান বানানো, মানে এটা আমাদের অ্যাসাইনমেন্ট থাকে, হয়তো 16ই ডিসেম্বর কিংবা 22শে শ্রাবণ, এক একটা অনুষ্ঠান অনুযায়ী গান বানাতে হয়েছে। আমার মনে আছে আমি শুরুর কাজ করেছিলাম সুবীর নন্দীকে দিয়ে, আমার একটি দেশের গান তিনি গেয়েছিল। তখন মনে হয়েছে কি আমি একটা মা, গানেরও মা, মানে একটা গান সৃষ্টি করছি। এতদিন তো কেউ একজন সৃষ্টি করেছে, আমি গিয়ে আমার মতো করে গেয়ে এসেছি, কিন্তু যখন আমি সৃষ্টি করেছি তখন সেটা যখন অন্যকে দিয়ে গাওয়াচ্ছি, এটার অনুভূতি আমি আপনাকে দাদা বোঝাতে পারবো না। বাংলাদেশ মানে কর্মক্ষেত্র সবসময়ই খারাপ হয়, কারণ ভালো মন্দ মিলে সারাক্ষণ অফিসিয়াল কিছু ব্যাপার থাকে, কিন্তু এই বেতার আমার কাছে আমার পরিবারের চাইতেও আপন। সারাক্ষণ থাকি এবং সারাক্ষণ গানের মধ্যে থাকি, সৃষ্টি করি নতুন কিছু। প্রতিদিন অসংখ্য শিল্পীদের সঙ্গে দেখা হচ্ছে, কখনোই মনে হয় না যে খুব বিরক্ত লাগছে, না চাকরি করবো না, এরকম কখনো মনে হয় না। এইটা আমার কাছে পরম পাওয়া। খুব সাধারণ একটা চাকরি হলেও আমার কাছে এটা বিশাল। অনেক কিছু পেয়েছি, যা পেয়েছি সেটা মানে ভাবিনি এত কিছু পাবো। যেমন আমি খুব সম্প্রতি একটা কাজ করে এসেছি দাদা, সেটা হচ্ছে প্রখ্যাত গায়ক ওস্তাদ রশিদ খাঁর সাথে আমার রবীন্দ্রসঙ্গীতের একটা রাগ এবং রবীন্দ্রনাথের গান দুটোর সংমিশ্রণে দুটো গানের একটা অ্যালবাম করেছি, যেটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে।
এটা আমার কাছে মানে আমার গানের জীবনের সব থেকে বড় প্রাপ্তি। কারণ আমি কখনো ভাবতেই পারিনি সেরকম একটা লোকের সান্নিধ্যে আমি কখনো যাব, এবং গেলেও হয়তো কখনো কোনো ওয়ার্কশপে বসলাম, গান শিখলাম, গান শুনলাম, এই অবধি ঠিক ছিল। কিন্তু উনি কোনোভাবে আমার সঙ্গে গাইতে রাজি হয়েছেন এবং গান করেছেন, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। হয়তো লোকে হাসবে যে এইটুকুন সামান্য কাজ করে আমি বড় কথা বলছি, কিন্তু আমি সত্যিই আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। কারণ হচ্ছে রশিদ খাঁ আমার কাছে সুরের ভগবানের মতো একজন মানুষ। তো সেটা আমাকে যথেষ্ট প্রশান্তি দেয়, এবং আমি অবশ্যই বলতে চাই যে আমার আর কিছু চাই না। যা হবে এরপরে সেটুকু বলবো যে ঈশ্বরের সেটা এক্সট্রা দেয়া। কিন্তু আমার মনে হয় আমি আমার সাধনা যতটুকুন করেছিলাম ততটুকুন ফল পেয়ে গেছি। আর অপ্রাপ্তি প্রচুর অপ্রাপ্তির তালিকা প্রচুর, মানে সেরকমও বিশাল কিছু নয়। আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে, বাইরেও হয়, সেটা হচ্ছে আমরা যারা জেনে শিখে গান করছি তাদের থেকে যাদের জানা কম এবং গানটা সেইভাবে আয়ত্ত করেনি, কখনো সাধনা করেনি, তাদেরকে মানুষ বেশি চেনে, তাদেরকে আমাদের মিডিয়া পার্সনরা বেশি ডাকে। হতে পারে সেটা আরও অন্যান্য কারণে। এই জায়গায় একটুখানি নিজের মনের মধ্যে কষ্ট রয়ে গেছে যে কেন আমরা এত কষ্ট করে গান শিখলাম। কারণ হয়তো গানটাই হচ্ছে না, কিন্তু সে বিখ্যাত আমাদের দেশে। এটা আমার অপ্রাপ্তি বলতে এটা আমার কষ্ট, আর কোনো অপ্রাপ্তি নেই। গান ছাড়া আমার জীবনে কিছু নেইও আসলে। আমার মনে আছে আমি যখন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে 2003 সালে অনন্যমান পেলাম, সেদিন মানে তার আগে অনন্যমান পাওয়ার আগে যখন আমি পরিবেশন করছিলাম কম্পিটিশনে গান, ও সময়টা ছিল কি আমি ছোটদের কিশোর বিভাগে জয়েন করেছিলাম। তো আমি যেহেতু একটু দেখতে বড়সড় এবং শাড়ি পরে গান গাইতে গেলে আমাকে আরও বড় লাগে, তো তখন একটা বোর্ড বসলো এবং তারা বললেন, বিচারক মণ্ডলী তারা বললেন যে এই মেয়ে কিশোর বিভাগে গান গাইতে পারবে না, কারণ ওর যা গান এবং সব কিছু মিলে ওকে বড়দের গ্রুপে গান গাইতে হবে, সেটা হলে গাইবে, সেটা না হলে গাইবে না। তো আমি বহুত বিপদেই পড়ে গেলাম, কারণ বড়দের গ্রুপের গানগুলো একটু কঠিন, পারবো কি পারবো না, শিখে এসছি অন্যগুলো। তো বেছে বেছে দেখলাম ওই তালিকা থেকে আমার মোটামুটি 5-7টা গান জানা আছে। এরপরে সেই গান গেয়ে বাছাই পর্ব থেকে আমি মূল পর্বে গেলাম, এবং আমি যখন আমার গান পরিবেশন করছিলাম, সাধারণত একটা গান গাইবার পরে বিচারক মণ্ডলীরা আর একটা গান গাইতে পারেন। তো আমার একটা গান শেষ হলো, এরপরে বিচারক মণ্ডলীও কিছু বলে না, দর্শকও হাতে তালি দেয় না। আমি দেখলাম কি হলো, এটা কি হচ্ছে, এবং গোটা পাবলিক লাইব্রেরি স্তব্ধ, একদম পিন ফেলারও কোনো সাউন্ড নেই, কেউ হাঁটেও না, কথাও বলে না। আমি আর আমার পাশে সুবীর দা বলে এক দাদা ছিলেন, তবলা বাজাচ্ছিলেন, দুজনের দিকে তাকাচ্ছি, কিন্তু কেউ কোনো কথা বলে না। পরে আমি মাইক্রোফোনে বললাম যে আমি কি আর একটা গান গাইব? তো অনেকক্ষণ পরে সমস্ত পাবলিক লাইব্রেরি হাতে তালি দিয়ে উঠেছে, এবং বিচারকের আসন থেকে মিতা হক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। এরপরে যা ঘটলো সেটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই। আমি যে ওস্তাদের কাছে গান শিখতাম, রতন কাকু, রতনলাল সূত্রধার, তিনি এসে না জড়িয়ে ধরে 2 দিনের জন্য তার কথা বন্ধ হয়ে গেছিল। মানে সে এতটাই খুশি, এতটাই ভালো হয়েছিল গান, হয়তো আমার মনে নেই এখন, সব ধোয়া ধোয়া লাগে। এটা আমার কাছে অনেক বড়। আমার মনে হয় আমার সারা জীবনে আর এরকম কিছু, এইরকম কোনো স্মৃতি আসবে কি না। পরবর্তীতে আমি রেজাল্ট হওয়ার আগেই সবাই বলে দিল যে তুমি বেস্ট, তুমি অনন্য। এটা আমার কাছে অনেক মধুর স্মৃতি। আমি আমার চোখে একদম শিশু, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, সাধনা করে যাচ্ছি, যেটুকুন গাইতে পারি, যেটুকুন শিখেছি সেটুকুন যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় আমি দিয়ে যাব, আর শিখে যাব। দাদা, এখনো কিছুই শেখা হয়নি, কিছুই জানি না। মানে সমুদ্রের এক কোণা থেকে এক ঘটি জল নিয়ে বসে আছি,
বাকিটা জানবার ইচ্ছা, যতটা গভীরে যেতে পারি। প্রাণে খেলা প্রিয় আমার, ওগো প্রিয়, বড় তলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার